ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ধাপ চলছে। একই সঙ্গে বন্দি এবং জিম্মি যে মুক্তি সেটি শুরু হয়েছে। এসব বিষয় নিয়েই আজকের স্টার নিউজের লাইভের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ। আমরা সবশেষ যেটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে পাচ্ছি সেটি হলো এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে যে বন্দীদের যে মুক্তি সেটিও এরই মধ্যে শুরু করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। এরই মধ্যে রামাল্লায় পৌঁছেছে বেশ কয়েকটি বাস এবং এই দুপক্ষের যে মুক্তির প্রক্রিয়ার মধ্যস্থতা করছে রেড ক্রস। আন্তর্জাতিক এই সংস্থাটি এর আগেও নানা ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সবশেষ এসে জিম্মি এবং যে বন্দি বিনিময় সেটির ক্ষেত্রেও কিন্তু তারা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই জিম্মিদেরকে যে গ্রহণ করার জন্য রিসিভ করার জন্য কিন্তু ইসরায়েলে বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছে। একই সঙ্গে গাজায় আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ তাদের প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার জন্য তারা জড়ো হয়েছে। একই অবস্থা শুধু গাজায় নয়, একই অবস্থা রয়েছে পশ্চিম তীরে। বিশেষ করে প্রথম দিকের যেই বন্দীদেরকে মুক্তির যে প্রক্রিয়াটি সেটি রামাল্লায় শুরু হয়েছে এমন খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আমরা যদি সরাসরি যেটি দেখতে পাচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেড ক্রসের যেই গাড়িগুলো রয়েছে সেগুলোতে সেই জিম্মিদেরকে বহনকারী যেই বহর সেটি নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে আমরা সকাল থেকে দেখেছি যে মূলত এই প্রক্রিয়াটি শুরু হয়েছে সোমবার সকাল ৮টার পর থেকেই মূলত এই জিম্মিদেরকে যে মুক্তির প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। একই সঙ্গে দুপুর নাগাদ শুরু হয় জিম্মিদেরকে ফিলিস্তিনি বন্দী যারা রয়েছেন ইসরায়েলের বিভিন্ন কারাগারে সেখান থেকে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়। মূলত জিম্মি ইসরায়েলিদেরকে মুক্তির পরেই মূলত সেই প্রক্রিয়াটি শুরু হয়। এর আগে গতকালের যে খবরটি ছিল সেটি হলো ইসরায়েলের কারাগার থেকে মূলত দুটো নিরাপদ আশ্রয় কিংবা শেল্টারে নেওয়া হয়েছিল, অন্য যে বন্দি শিবির সেখানে নেওয়া হয়েছিল যাদেরকে মুক্তি দেওয়া হবে। এই রকম বন্দীদেরকে মূলত আলাদা করা হয়েছিল, তাদেরকেই মূলত রেড ক্রসের মাধ্যমে আজকে মুক্তি দেওয়া হচ্ছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে ইসরায়েলের যেই বর্বরতা সেটি মূলত ডোনাল্ড ট্রাম্পের যে ২০ দফা শান্তি চুক্তি সেটির প্রথম ধাপ কিন্তু গত শুক্রবার কার্যকর হয়। এরপর থেকে দুই দেশেই মূলত দুই অঞ্চলেই মূলত এই মুক্তি পাওয়ার যে প্রত্যাশা সেটি কিন্তু আসলে বাড়তেই থাকে ইসরায়েলিদের মধ্যে। একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরের যে ফিলিস্তিনিরা রয়েছেন তারা মূলত তাদের প্রিয় স্বজনকে আসলে ফিরে পাবার যে আকুতি সেটি আসলে জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। একই সঙ্গে যখন ট্রাম্পের যে ২০ দফা প্রস্তাব সেটি যখন হামাস এবং ইসরায়েল সম্মত হয় এরপর কার্যকর হয় মূলত এই যুদ্ধবিরতির যে প্রথম ধাপ সেটি। এরপর গাজার যে পরিস্থিতি সেখানে এখন পর্যন্ত প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত। অন্যদিকে ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের যে হামলা হয়েছিল হামাসের পক্ষ থেকে সেখানে ১১০০-র কিছু বেশি ১১৩৯ জন ইসরায়েলি মারা যায় এবং ২৫১ জনকে জিম্মি করা হয় এমনটা দাবি করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। সবশেষ এই যুদ্ধবিরতি কার্যকরের আগের যে হিসেব সেখানে বলা হচ্ছে যে ৪৮ জন জিম্মি এখনও হামাসের হাতে বন্দী রয়েছে এবং তাদের মধ্যে ২০ জন জীবিত রয়েছে এমনটা বলা হচ্ছিল। সবশেষ ২০ জনকে কিন্তু মুক্তি দিয়েছে হামাস। যে বিষয়টি এখন লক্ষণীয় সেটি হচ্ছে যে প্রথম ধাপে ৭ জনকে মুক্তি দেওয়া হয়েছিল, এরপর পরের ধাপে ১৩ জন, সব মিলিয়ে ২০ জনকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের হাতে কর্মকর্তাদের হাতে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে রামাল্লায় পৌঁছেছে
ফিলিস্তিনি যারা বন্দী রয়েছেন তাদের বহনকারী যেই বাসগুলো রয়েছে রেড ক্রসের মধ্যস্থতায় সেগুলো পৌঁছেছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যমের সবশেষ খবর দেখি সেখানেও দেখা যাচ্ছে যে ফিলিস্তিনিরা একদিকে উচ্ছ্বসিত, অন্যদিকে আবার দুশ্চিন্তার মধ্যেও রয়েছেন যে এই যুদ্ধবিরতি আসলে কত দিন আসলে কার্যকর থাকে। কারণ বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের উপর আসলে আস্থা রাখা যায় না। এটিকে অন্যভাবেও কোনো বিশ্লেষক ব্যাখ্যা করছেন যে শুধুমাত্র জিম্মিদের মুক্ত করাই হতে পারে ইসরায়েলের যে পরিকল্পনা, সেটিও হতে পারে। তবে আরও কিছু বিষয় এরই মধ্যে রয়েছে, যে বিশেষ করে ট্রাম্পের যে 20 দফা শান্তি প্রস্তাব, সেখানে অনেকগুলো বিষয় কিন্তু ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানটাতে দেখা যায় যে গাজার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কারা করবে, কিভাবে করবে, সেই বিষয়গুলো কিন্তু 20 দফা চুক্তিতে রয়েছে। বিশ্লেষকরা অনেকে মনে করছেন যে 20 দফা শান্তি প্রস্তাব এর মধ্যে আন্তর্জাতিক যে বিভিন্ন দেশের বাহিনীর সমন্বয়ে একটি সিকিউরিটি ফোর্স গঠন করা হবে, সেটি মূলত নিয়ন্ত্রণ করবে গাজার যে নিরাপত্তা সেটি। এর পর আসলে ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে হামলা করাটা বেশ কঠিন হবে, কারণ এখানে অন্যান্য দেশের নিরাপত্তা বাহিনী থাকবে, আন্তর্জাতিক একটা চাপ বাড়বে যদি তারা হামলা চালায়। এই বিষয়গুলো কিন্তু বিশ্লেষকদের মাধ্যমে উঠে আসছে। একই সঙ্গে আমরা গাজার যে পরিস্থিতি সেটি যদি আমরা একটু দেখি, যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাস যাচ্ছে, এই বাসগুলো দিয়েই মূলত ফিলিস্তিনি যে বন্দীরা রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি আমরা গাজায় বিভিন্ন জায়গায় যে ফিলিস্তিনিরা রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন তাদের যে প্রিয় স্বজন দীর্ঘদিন ধরে সেখানে বন্দী রয়েছে ইসরায়েলের কারাগারে, কাউকে ধরে নিয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে নিয়ে গেছে। ঠিক আমরা 7 অক্টোবর 2023-এ যখন হামাস হামলা করে এবং পাল্টা যখন হামলা চালায় ইসরায়েল, ঠিক এর আগের সপ্তাহের দৃশ্যটিও যদি আমরা একটু ফিরে তাকাই, সেখানে দেখব যে 2-3 করে কিন্তু বিভিন্ন সময় তারা ধরে নিয়ে যেত, গুলি করে মেরে ফেলতো। এই ধরনের চিত্র কিন্তু ক্রমাগতভাবে চলছিল পশ্চিম তীর এবং গাজার বিভিন্ন যে অংশ রয়েছে, বিশেষ করে পশ্চিম তীরে। আসলে এই পরিস্থিতি দীর্ঘদিন, যুগের পর যুগ চলতে থাকায় কিন্তু গাজার মানুষের মধ্যে যেই ক্ষোভ, প্রতিবাদ, একই সঙ্গে ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে সেই হামাস কিন্তু এই ধরনের নির্যাতন, নিপীড়নের পর কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখনই কিন্তু আসলে প্রতিরোধ যুদ্ধের যে মনস্থির সেটি সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সেই সময়টিতে 2023 সালের 7 অক্টোবরের আগে যখন হামলাটি হয়, সেই সময়ের আগে কিন্তু এমন একটি মুহূর্ত ছিল যখন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে একটি যে সম্পর্ক স্বাভাবিকীকরণ, সেই প্রক্রিয়াটি কিন্তু চলছিল। বিশেষ করে সেই সময়টাতে জো বাইডেন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তার মধ্যস্থতায় সেটি হচ্ছিল। এরপর যেটি হয়েছে, এই যদি তাদের মধ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র চাইছিল যে ইসরায়েলকে বৈধতা দেবার যে একটি প্রক্রিয়া, সেটি যদি সম্পন্ন করা যায় তাহলে মধ্যপ্রাচ্যে তার যেই আধিপত্য কিংবা তার যে উপস্থিতি সেটি আরও বেশি দৃঢ় হবে, এটি কিন্তু পরিকল্পনায় ছিল। কিন্তু 7 অক্টোবরের যে হামলাটি, হামাস যে অভিযানটি চালিয়েছিল, সেই সময়টি থেকেই কিন্তু মূলত সেই দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পরিকল্পনা সেটি পুরোপুরি ভেস্তে যায়। যদিও গাজার কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি আসলে সেই 1968 কিংবা 1948 সেই সময় থেকে এই দীর্ঘ সময় ধরে চলা যেই সংঘাত, সহিংসতা বা যুদ্ধ, সেটির তুলনায় ঠিক অল্প সময়ের ব্যবধানে, বিশেষ করে 2 বছরের মধ্যে যেই সংঘাতময় পরিস্থিতি বা যুদ্ধ, সেটিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এর আগে যে কোনো সময়কে কিন্তু ছাড়িয়ে গেছে।
বিশেষ করে দ্বিতীয় যুদ্ধ কিংবা প্রথম বিশ্বযুদ্ধের যেই সময়কাল বা ব্যক্তি সেটির সঙ্গে তুলনা করে বিশ্লেষকরা কিন্তু বলছেন যে যে পরিমাণ গণহত্যা কিংবা যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজায়, এটি আসলে অন্য ইতিহাসের অন্য কোনো যে মুহূর্ত বা সময় বা ঐতিহাসিক যেই সময়গুলো গেছে যুদ্ধ পরিস্থিতি, সেগুলোর সঙ্গে আসলে কোনো তুলনাই করা যায় না, এমনটা বিশ্লেষকরা বলছেন। আমরা একটু সবশেষ আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দেখতে চাই যে সবশেষ পরিস্থিতি এখন কি রয়েছে বন্দী এবং জিম্মি মুক্তির। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনের যে বন্দীরা রয়েছেন তাদেরকে মুক্ত করার যে প্রক্রিয়া সেটি চলছে, তাদেরকে পশ্চিম তীরে মূলত প্রথম ধাপে মুক্ত করা হবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। সবশেষ বিষয়টি হলো এরই মধ্যে নতুন করে আরেকটি তথ্য এসেছে যে গাজায় এখন পর্যন্ত 67,869 জন মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে গাজায় দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় যে বাসিন্দারা রয়েছেন তারা যাচ্ছেন এবং সেই জায়গাগুলোতে উদ্ধারকারীরা মূলত সার্চ করছেন, যে তারা অনুসন্ধান করছেন যে কোনো ধরনের মরদেহ পাওয়া যায় কিনা। যেহেতু ওই জায়গাগুলোতে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি ছিল, সেটি শুক্রবার যখন যুদ্ধবিরতি কার্যকর হয়, ইসরায়েলের যে মন্ত্রিসভা সেখানে যখন এই যুদ্ধবিরতি যে প্রথম ধাপ সেটি যখন তারা অনুমোদন করে, এরপরই মূলত কার্যকর হয় এই যুদ্ধবিরতি। এরপর একদিনের ব্যবধানে প্রায় 2 লাখ ফিলিস্তিনি কিন্তু দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় তারা তাদের যে বসত ভিটা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা গিয়েছেন। একই সঙ্গে উদ্ধারকারী যারা রয়েছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তারা মূলত সার্চ করছে যে ধ্বংসস্তূপ যেগুলো রয়েছে, গোটা এলাকাই তো আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এর মধ্যে যতটুকু সম্ভব বা ধ্বংসস্তূপ না সরিয়ে যতটুকু পারা যায় সেটি থেকে তারা আসলে অনুসন্ধান করছে যে মরদেহ আছে কিনা। সেই তথ্যটি কিন্তু আজকের যে খবর সেখানে আমরা পাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে 67,869 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এই গত 2 বছরে। এর মধ্যে সবশেষ 60 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক মরদেহ বললে ভুল হবে, মরদেহের যে দেহাবশেষ সেটি তারা আসলে পেয়েছে। আমরা এই ধরনের এটি মিলিয়ে প্যালেস্টাইনিয়ান হেলথ মিনিস্ট্রি তারা স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে 63 জনের নতুন করে যে বডি পাওয়া গেছে এই গত 24 ঘন্টায়। এর মধ্যে 60 জনের আসলে দেহাবশেষ পাওয়া গেছে, এই তথ্যটি আমরা আসলে পাচ্ছি। এটি সবশেষ যে হতাহতের যেই পরিসংখ্যান সেটির মধ্যে নিহতের এই তথ্যটি এখন পর্যন্ত 63 জন বেড়েছে গতকালকের তুলনায়। এর মধ্যে আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে ট্রাম্প এখন রয়েছেন ইসরায়েলের যে মন্ত্রী বা সংসদ সেখানে তিনি ভাষণ দেবেন। এর আগে তিনি আসলে সেখানে পৌঁছে তিনি সেখানকার যে গেস্ট বুক রয়েছে সেখানে তিনি তার একটি মন্তব্য লিখেছেন। তিনি বলেছেন যে এটি অসাধারণ অর্জন এবং তিনি এটিও বলেছেন এটি তার জন্য একটি অন্যরকম এক মুহূর্ত, এটি নতুন এক দিনের সূচনা। তিনি এই ধরনের একটি মন্তব্য করেছেন। আরেকটি খবর রয়েছে এই সংক্রান্ত, আমরা যদি আরেকটু আন্তর্জাতিক মিডিয়ার খবরের দিকে তাকাই, মিশরের যে রিসোর্ট শহর সেখানে শার্ম আল শেখে মূলত বসেছে 20টি দেশের প্রতিনিধিদের নিয়ে, সরকার, রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিকদেরকে নিয়ে মূলত এই আন্তর্জাতিক সম্মেলনটি হচ্ছে। এটি মূলত এই গাজার যুদ্ধের যে ট্রাম্প প্রস্তাবিত যে 20 দফা সেটির কার্যকর কিভাবে হবে সেই বিষয়টি বোঝানোর জন্যই, সেই বিষয়টি পরিষ্কার করার জন্যই মূলত নতুন করে কি কর্মপরিকল্পনা নেওয়া যায় সেটি পরিষ্কার করার জন্যই মূলত এই সম্মেলনটি হচ্ছে। এর আগে যুদ্ধবিরতি কার্যকরের যেই প্রক্রিয়া সেটির প্রথম ধাপ কার্যকরের আগে কিন্তু তুরস্ক, মিশর,
তুরস্ক, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র, এই 4টি দেশের যে সমন্বিত উদ্যোগ, এর মাধ্যমেই মূলত কিন্তু গাজার যে যুদ্ধবিরতি সেটি কার্যকর হয়েছে প্রথম ধাপে। এবং সেই একই ভেন্যুতে, অর্থাৎ শার্ম আল শেখ যেই শহরটি রয়েছে, সেই শহরেই কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে, সম্মেলনটি চলছে। এই সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একই সঙ্গে মিশরের যে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, এই দুজনে এই সম্মেলনটির যৌথ সভাপতিত্ব করবেন। কিন্তু এখন যেহেতু মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন ইসরায়েলে, এবং ইসরায়েলের মন্ত্রী সংসদ যে নেসেট রয়েছে সেখানে তিনি ভাষণ দেবেন। এটি সেখান থেকে ভাষণ দেবার পর তিনি আসলে মিশরে পৌঁছাবেন, সেই সম্মেলনের যে ভেন্যু সেখানে তিনি পৌঁছাবেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে নেতানিয়াহু আজকের দিনে, বিশেষ করে যে আজকের দিনটি যে সোমবার চলছে, এই সময়টাতে যেহেতু বন্দীদের, জিম্মিদের মুক্ত করা হচ্ছে, জিম্মিদের যে মুক্তির প্রক্রিয়াটি তাদেরকে গ্রহণ করার বা রিসিভ করার একটি ব্যাপার রয়েছে, সেজন্যই এই ধরনের আনুষ্ঠানিকতা অন্যান্য বিষয়গুলোর সঙ্গে জড়িত থাকার কারণে নেতানিয়াহু সেখানে আজকে যুক্ত হবেন না, সেই সম্মেলনে আজকে যোগ দেবেন না, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সবশেষ আরও কিছু খবর রয়েছে। আমরা যেই মুহূর্তটি দেখছি এটি আসলে গাজার যেই বা অংশটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, বিশেষ করে যারা বন্দী, তাদের যারা মুক্তি পাবে তাদেরকে রিসিভ করার জন্যই মূলত এই মানুষজন এসেছেন, যারা দীর্ঘদিন ধরে তাদের স্বজনকে আসলে পাচ্ছেন না। আজকের যেই দিনটি এটি আসলে অন্য আর 10টি দিনের মতো নয়, কারণ একে তো যুদ্ধবিরতি হয়েছে, গাজার মানুষ একটি শান্তির ভোর, শান্তির মুহূর্ত পাচ্ছে, শান্তির দিন পাচ্ছে। এই সময়টির জন্যই আসলে অপেক্ষা করছিলেন তারা দীর্ঘদিন ধরে। একই সঙ্গে আমরা ইসরায়েলের যে অংশটি দেখতে পাচ্ছি সেখানেও ঠিক শুক্রবার যখন যুদ্ধবিরতি কার্যকর হয়, এরপর থেকেই তেল আবিব সহ বিভিন্ন স্থানে এই মানুষজন, যারা স্বজনরা রয়েছেন, তারা অপেক্ষা করছেন। একই সঙ্গে আমরা দেখেছি, এর আগে দেখেছি যে সকাল থেকেই যখন জিম্মিদেরকে মুক্তি দেয় হামাস, তখন থেকেই তারা আসলে কেউ কেউ তাদের স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন, তারা ভিডিও কলে কথা বলেছেন, তাদের অনুভূতি তারা জানিয়েছেন। একই সঙ্গে এখনকার যে পরিস্থিতি রয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ের, সেখানকার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ইসরায়েল চেয়েছিল যে হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না। সবশেষ নেতানিয়াহু কিন্তু জাতিসংঘের যে অধিবেশন, সেখানেও কিন্তু পরিষ্কারভাবে তিনি তার যে এই 2 বছরের যে অর্জন, তার ভাষায় এটিকে অর্জন তিনি বলছেন। তিনি বলেছিলেন যে গাজায় শুধু গাজাই নয়, আশপাশের যে ইয়েমেন, লেবানন রয়েছে, তারপর ইয়েমেন রয়েছে, এসব দেশেরও যারা যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদেরকে কিন্তু এই 2 বছরে তার যে অর্জন তিনি একেবারে ম্যাপ দেখিয়ে বলেছিলেন, সেটি হয়তো আপনারা দেখেছেন। তার যুক্তি ছিল যে এই অঞ্চলকেই মূলত ইসরায়েলের জন্য যে হুমকি, তিনি এটিও বোঝাতে চেয়েছেন যে এই সম্মেলনে কিন্তু, বিশেষ করে জাতিসংঘের যে অধিবেশন, এই অধিবেশনকে ঘিরে কিন্তু বেশ কয়েকটি পশ্চিমা দেশ বা ইউরোপের দেশ, যারা আসলে যুক্তরাজ্য, ফ্রান্স সহ, তারা স্বীকৃতি দিয়েছে, এটির নিন্দা তিনি করেছেন। একই সঙ্গে এটিও তিনি বলেছেন যে শুধুমাত্র ইসরায়েলের জন্য যেই পরিস্থিতি বা হুমকির যে সম্ভাবনা বা যেই আশঙ্কাটি, এটি শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, এটি আসলে যদি মোটা দাগে বলা হয়, তিনি এটি এমনভাবে বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, এটি পশ্চিমা যে দেশগুলো রয়েছে যারা স্বীকৃতি দিচ্ছে তাদের জন্য হুমকি। তিনি এটি পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন। তিনি তার ভাষায় যে কোনো মূল্যে হামাসকে নির্মূল করতে হবে, এটি আসলে তার যে পরিকল্পনা, সেটি প্রত্যয় তার ছিল। সবশেষ যে
জাতিসংঘের অধিবেশনেও যে অধিবেশনটি আসলে বয়কট করেছিল মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলো, একই সঙ্গে অন্যান্য দেশ যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে। কিন্তু সেই জায়গাটিতে তিনি যখন বলছেন যে হামাসকে নির্মূল করতে হবে, কিন্তু আমরা যেটি দেখছি ঠিক শুক্রবার যখন যুদ্ধবিরতিটি কার্যকর হয়, সেই যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার যে বোমা হামলাটি যখন বন্ধ হয় বা ইসরায়েলি অপারেশন যখন বন্ধ হয়, ইসরায়েলি বাহিনী যখন যে ট্রাম্প প্রস্তাবিত যেই চুক্তি, সেই 20 দফা চুক্তির যে প্রথম ধাপ যেটিতে বলা হচ্ছে যে প্রথম যুদ্ধ কার্যকর হবার পর বন্দি বিনিময় বা জিম্মি বিনিময় শুরু হবে, সেই সময়টাতে ইসরায়েলি বাহিনীর যে বর্তমান অবস্থান গাজার ঠিক মধ্যবর্তী এলাকায়, বিশেষ করে বেশিরভাগ অঞ্চলেই কিন্তু ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। আমরা যদি দেখি আজকের যে ফুটেজ আমরা দেখেছি, বিভিন্ন গণমাধ্যম দেখাচ্ছে, বিশেষ করে জিম্মিদের মুক্ত করার সময় আমরা হামাসের যেই যোদ্ধা তাদেরকে আমরা সশস্ত্র অবস্থায় তাদের যেই নিজস্ব যেই ইউনিফর্ম রয়েছে সেটিতে কিন্তু আমরা দেখেছি ইসরায়েলি যে জিম্মিদেরকে মুক্ত করার সময় তাদের উপস্থিতি কিন্তু আমরা সরব উপস্থিতি দেখেছি, এবং তাদেরকে এমনভাবে দেখা গেছে যে তারা তাদের যে উপস্থিতি সেটি কোনোভাবেই আসলে এটি অনুমান করা যায় না যে তাদের আসলে কত সংখ্যক হামাস যোদ্ধা এই ইসরায়েলের টানা 2 বছরের গণহত্যায় আসলে কত সংখ্যক হামাস যোদ্ধা আসলে নিহত হয়েছে সেটির পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় না। তবে আমরা যেটি দেখেছি যে রেড ক্রসের মাধ্যমে যেই জিম্মি বিনিময় বা যে জিম্মি মুক্ত করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ায় সরাসরি হামাস জড়িত ছিল। হামাসের যে সরব উপস্থিতি সেটি আমরা দেখেছি। আরও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সবশেষ যে গণমাধ্যমের খবর বলছে যে গতকালও একজন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে, যিনি বলা হচ্ছে যে হামাসের সঙ্গে অন্য যেই বাহিনীগুলো রয়েছে হামাস কিংবা আরও একটি তথ্যে বলা হচ্ছে যে সেই বাহিনীটি আসলে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি বাহিনীর সঙ্গে যে ক্ল্যাশ হয়েছে বা সংঘর্ষ হয়েছে, সেই সময়টিতে একজন সাংবাদিককে কিন্তু হত্যা করা হয়েছে। সবশেষ আমরা আরও কিছু তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম থেকে দেখতে চাই। এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের যে পার্লামেন্ট সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন, এটি দেখা যাচ্ছে। একই সঙ্গে আরও দেখা যাচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যরা বেশ উচ্ছ্বসিত, বিশেষ করে ট্রাম্পের এই ধরনের যে একটি উদ্যোগ, সেটির ওই উদ্যোগের ফলে মূলত তাদের যেই জিম্মিদের যে মুক্তির বিষয়টি সেটি আসলে সম্ভব হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের এই কারাগারে যে ফিলিস্তিনি বন্দীরা রয়েছেন, বিশেষ করে পশ্চিম তীর এবং গাজা থেকে যাদেরকে নির্মমভাবে নির্যাতনের পর ধরে নিয়ে গেছে তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রথম দফায় মুক্তি দেওয়া হবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে কিন্তু মুক্তি দেওয়া হবে। এটি অনেক বড় একটি অর্জন, বিশেষ করে গাজার যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের পরিণত করার পর এখন যখন প্রিয় স্বজনকেও যখন একজনকে ফিরে পাবেন সেখানকার বাসিন্দারা, গাজার বাসিন্দা কিংবা ফিলিস্তিনিরা, সেটি আসলে তাদের যে কষ্ট কিছুটা হলেও আসলে লাঘব হবে। কারণ এত কিছু হারিয়েও যখন প্রিয় স্বজনকে তারা পাবেন তখন আসলে সেই কষ্ট নিশ্চয়ই কিছুটা কমে আসবে, এমনটা আসলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনের যে মানুষজন যারা রয়েছেন। তারা আসলে এটি বোঝাতে চেয়েছেন যে এমন একটি সময়ে এসে এই সময়টির জন্যই আসলে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু এই আশঙ্কাও কিন্তু করা হচ্ছে যে যুদ্ধ আদৌ কি পুরোপুরি থামবে কিনা, বা ইসরায়েল তো এর আগে বিশেষ করে এই বছরের জানুয়ারিতে কিন্তু যুদ্ধবিরতি হয়েছিল স্বল্পকালীন, বিশেষ করে মানবিক যেই সহায়তা রয়েছে সেই মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মূলত যেই
যুদ্ধবিরতি, সাময়িক যুদ্ধবিরতি, সেটিও কিন্তু লঙ্ঘন করেছিল ইসরায়েল। কারণ সে এমনভাবে হামলা চালিয়েছে যে সে স্কুলে হামলা চালিয়েছে, শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সেই পরিস্থিতিতে যখন যুদ্ধবিরতি চলছিল, যার ফলে আসলে বিশ্লেষকরা বলছেন যে এবারও ইসরায়েলের প্রতি আসলে আস্থা রাখা যায় না যে তারা আদৌ এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করবে কিনা। কারণ তারা এটি আশঙ্কা করছেন যে ইসরায়েল আসলে তাদের ইন্টেনশন বা তাদের উদ্দেশ্যটি হলো মূলত এই জিম্মিদের যে মুক্তি, এটি মুক্ত করার পর তাদের যে পরিকল্পনা কিংবা চিন্তা, তাদের সেই পুরনো রূপ, যে আগ্রাসী যেই রূপ, সেটি আবার গাজার মানুষ দেখবে কিনা, সেটিও কিন্তু আসলে অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা যদি ঠিক শুক্রবারের যখন যুদ্ধবিরতি কার্যকর হয় সেই সময়ের পরে এবং দুদিন পরও কিন্তু আসলে শনিবার ভোরেও তারা হামলা চালিয়েছে। রোববার, বিশেষ করে গতকাল যখন আজকে যুদ্ধবিরতি কার্যকরের পর মুক্তি দেওয়া হচ্ছে জিম্মি এবং বন্দীদেরকে, ঠিক শুক্রবারও কিন্তু তারা হামলা চালিয়েছিল গাজার যে সীমান্তে। আমরা দেখেছি সেখানে ইসরায়েল থেকেই মূলত সেই আন্তর্জাতিক গণমাধ্যমের যে ক্যামেরায় সেগুলো আসলে উঠে এসেছে। বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে, যদিও যেই লাইন, 3টি লাইন মূলত দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের যে 20 দফা প্রস্তাব, সেই প্রস্তাবে এখন যেই জায়গাটিতে প্রত্যাহারের আগে যেই জায়গাটিতে ছিল সেটি রাখা হয়েছিল একটি লাইনে, এরপর আরেকটি লাইনে এখন পিছিয়ে নেওয়া হয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে গাজার যে সীমান্ত সেখান থেকে অন্তত 5 কিলোমিটার ভেতরে তাদের যে অবস্থান সেটি আসলে থাকবে, এমনটা ধারণা করা হচ্ছে সেই লাইন অনুযায়ী। সবশেষ গাজার যেই শান্তি প্রস্তাব, 20 দফা শান্তি প্রস্তাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল যে ফিলিস্তিনের যেই সশস্ত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে হামাস এবং অন্যান্য, সেই সংগঠনগুলোকে অস্ত্র সমর্পণ করতে হবে। এই বিষয়টি মূলত সবচেয়ে গুরুত্ব দিয়ে ফলাওভাবে বলা হয়েছে এবং অনেকগুলো কন্ডিশন দেয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে হামাসের যেই টানেলগুলো রয়েছে সেগুলো ধ্বংস করা হবে এবং সেই টানেলগুলো আর নির্মাণ করা হবে না। একই সঙ্গে হামাস সহ অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে, সশস্ত্র সংগঠন, সেই সংগঠনের যে অস্ত্র সমর্পণ সেটি করতে হবে। এরপরই পুরোপুরি শুরু হবে ফিলিস্তিনকে বা গাজাকে ডিমিলিটারাইজেশন, অর্থাৎ একেবারেই অস্ত্রহীন করা হবে। সেই প্রক্রিয়াটি মূলত শুরু হবে। সেই প্রস্তাবগুলোতে এই প্রস্তাবটি কিন্তু এরই মধ্যে নাকচ করেছে হামাস এবং আশপাশের যেই অন্যান্য সংগঠনগুলো রয়েছে তারা আসলে এটি রিফিউজ করেছে। বিশেষ করে তাদের বক্তব্য হলো, হামাসের বক্তব্য হলো যে ইসরায়েল যদি গাজায় এই হামলা এবং দখলদারিত্ব, বিশেষ করে গোটা ফিলিস্তিনি যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী দখলদারিত্ব চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে, হামলা চালাবে, ততক্ষণ পর্যন্ত তাদের অস্ত্রের প্রয়োজন রয়েছে। এটি সম্প্রতি এই যুদ্ধবিরতি কার্যকর হবার পরও কিন্তু তারা এটি জোর দিয়ে বলেছে। এর আগে হামাসের যে পলিটিক্যাল ব্যুরোর প্রধান আল হাইয়া, তিনি আসলে বলেছেন একটি টেলিভিশন ভিডিও বার্তায় তিনি বলেছেন যে হামাসের আসলে অস্ত্র রাখার কোনো প্রয়োজন নেই। তিনি পরিষ্কারভাবে বলেছেন, যদি ইসরায়েল যুদ্ধ পুরোপুরি বন্ধ করে, ইসরায়েল যদি এই ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ করে, তাহলে এই হামাসের আসলে অস্ত্র রাখার কোনো দরকার নেই। এই বিষয়টি তারা পরিষ্কারভাবে বলেছে। আর সেই দৃশ্যটি কিন্তু আমরা আজকে দেখেছি। ইসরায়েলি জিম্মিদের যখন মুক্তি দেওয়া হয় তখন হামাসের যে উপস্থিতি, বিশেষ করে হামাসের উপস্থিতি থাকাটা স্বাভাবিক, কারণ যেহেতু হামাসের সঙ্গেই ইসরায়েলের এই চুক্তিটি হয়েছে, সেই ক্ষেত্রে হামাসের উপস্থিতি থাকবে, এটাই স্বাভাবিক। তবে
তাদের যেই অস্ত্রসজ্জা এবং তাদের যেই অবস্থান সেটি দেখে অনুমান করা যায় যে হামাসের কতটা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত ইসরায়েল করতে পেরেছে সেটি আসলে পরিষ্কার তথ্য পাওয়া না গেলেও গত বছরের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে মার্কিন একটি প্রতিবেদনে উঠে এসেছিল হামাসের সদস্য সংখ্যা 18,000 থেকে 30,000-এর মতো। এরই মধ্যে গত বছরের সেপ্টেম্বরে একটি প্রতিবেদনে ইসরায়েল দাবি করেছিল যে তারা 17,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু তারা সেই সময়টাতে 7,500 যোদ্ধা হত্যার একটি তালিকা তারা দিয়েছিল, যদিও তারা দাবি করছিল এর বেশি হত্যা করা হয়েছে। একই সঙ্গে আমরা ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের বক্তব্য এই মুহূর্তে যদি একটু দেখি যে তিনি আসলে কি বলছেন, এরকম কোনো তথ্য আমরা পেতে পারি কিনা। তিনি বক্তব্য দিচ্ছেন, একই সঙ্গে তিনি আসলে এমনটাই তার প্রতিটি বক্তব্যের পর কিন্তু করতালি দেওয়া হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টে। বিশেষ সেখানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, একই সঙ্গে আরব নেতা এবং অন্যান্য দেশের নেতারা যে মিশরে অবস্থান করছেন এই মুহূর্তে শার্ম আল শেখে, সেখানে বৈঠকটি এরই মধ্যে শুরু হয়েছে এবং চলছে। আমরা সবশেষ তথ্য যদি আরেকটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখব যে ট্রাম্পের যে আরব এবং মুসলিম কান্ট্রিগুলোর যেই ডিল, সেটিতে আরব এবং মুসলিম ওয়ার্ল্ডের যেই নেতারা রয়েছেন তাদের যেই ভূমিকা সেটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্যটি আমরা পাচ্ছি আল জাজিরা থেকে। সেখানে আসলে তিনি বলছেন যে এর আগেও তিনি এটি বলেছেন যে বিশেষ করে জাতিসংঘের যে অধিবেশন হচ্ছিল সেই সময়ের ফাঁকে কিন্তু মুসলিম বেশ কয়েকটি দেশের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করেছেন। তিনি তখনও বলেছেন যে মুসলিম দেশগুলো তার এই যে শান্তি প্রস্তাব, সেই শান্তি প্রস্তাবে কিন্তু বড় রকমের সাড়া দিয়েছে এবং নিরলসভাবে তারা কাজ করে গেছে, এটি তিনি বলেছিলেন সেই সময়ের বৈঠকে। একই সঙ্গে আজকেও যখন তিনি ইসরায়েলের যে সেই নেসেটে যখন বক্তব্য দিচ্ছেন তখনও তিনি কিন্তু এই বিষয়টি তুলে এনেছেন। তিনি আরব নেতা এবং মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের বলতে চাই যে ট্রাম্পের এই প্রস্তাবের পর মূলত ইসরায়েল সহ অন্যান্য দেশের পক্ষ থেকে কিন্তু ট্রাম্পকে নোবেল দেওয়ার যে একটি দাবি সেটি উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই যুদ্ধ বন্ধকে কেন্দ্র করে তিনি মনে করছিলেন যে এবার তিনি নোবেল পাবেন, এমনটি তিনি কিন্তু দাবি করে আসছিলেন। অবশেষে কিন্তু তিনি এবছরের যে মনোনয়ন, সে যে নোবেল পুরস্কারের যে ঘোষণা, সেখানে তার নাম কিন্তু আসলে আসেনি, এমনটা দেখা যাচ্ছে। আমরা আরও কিছু বিষয় দেখছি যে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যেগুলো আমরা দেখছি এর মধ্যে ইসরায়েলের যে সংসদ, সেখানে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প, সেটি আমরা দেখছি। একই সঙ্গে আমরা দেখছি যে ফিলিস্তিনিরা আসলে ফিলিস্তিনের যে পতাকা সেটি নিয়ে বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছেন, যাদেরকে মুক্তি দেওয়া হবে, সেই ফিলিস্তিনি বন্দীদেরকে যাদেরকে মুক্তি দেওয়া হবে আজকে, সেই মানুষগুলোকে, প্রিয়জনকে তারা আসলে গ্রহণ করার জন্য মূলত তারা জড়ো হয়েছেন। একই সঙ্গে আরেকটি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলি বাহিনীকে দেখা যাচ্ছে, ইসরায়েলি সামরিক যে হেলিকপ্টার এবং অন্যান্য যান রয়েছে সেই জায়গাটিতে মূলত এই প্রস্তুতিটি মূলত ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাস যাদেরকে মুক্তি দেবে সেই জিম্মিদেরকে মূলত এসব বাহনেই মূলত নিয়ে যাওয়া হবে, এমনটি একটি ফুটেজে দেখা যাচ্ছে। সবশেষ যে আমরা রেড ক্রসের বেশ কিছু ছবিতে দেখতে পাচ্ছি যে সবশেষ যে খবর 29 মিনিট আগের যে খবর, সেই খবরে দেখা যাচ্ছে যে রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনের যে বন্দিরা, সেই বন্দীদেরকে বহনকারী যে বাস রয়েছে, মিনি বাসগুলো রয়েছে, সেই মিনি বাসগুলোতে পৌঁছেছেন
ফিলিস্তিনের বন্দীরা, এবং তারা বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। আমরা আরও কিছু বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে তারা বলেছেন যে তাদেরকে যখন ধরা হয় কিংবা ইসরায়েলের কারাগারে বন্দী করা হয়, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, এমনটা আমরা দেখেছি। বিপরীত দিকে আমরা এটিও দেখেছি যে হামাসের কাছে যারা বন্দী ছিল বা জিম্মি ছিল, ইসরায়েলি জিম্মি, তারা মূলত তাদের যেই মুক্তি দেওয়ার পর এর আগেও কয়েক ধাপে জিম্মি মুক্ত হয়েছে। তখন আমরা যাদেরকে দেখেছি যে তাদের যে শারীরিক অবস্থা সেটির পরিবর্তন হয়েছে বটে, কিন্তু ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিরা মুক্ত হবার পর তাদের যে শারীরিক অবস্থা দেখা যায় একেবারেই কঙ্কালসার অবস্থা হয় তাদের। ঠিক এর বিপরীতে হামাসের হাতে জিম্মিরা কিন্তু খুব বেশি যে অভাব, খাদ্যের অভাব বা অন্যান্য নির্যাতন, অন্যান্য কিছুর সঙ্গে যে তাদের যে শারীরিক গঠন সেটি আসলে বোঝায় না যে তারা নির্যাতিত হয়েছে কিংবা তাদেরকে খাবারে কষ্ট দেওয়া হয়েছে। অন্যান্য বিষয়গুলো, এই দুটো বিষয়কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এমনটা আমরা আসলে দেখব। আরেকটি বিষয় হচ্ছে হামাস এখন পর্যন্ত দাবি করছে যে ইসরায়েলের কারাগারে যে বন্দীরা রয়েছেন তার মধ্যে রাজবন্দী যদি আমরা বলি, সেই বন্দীদের মধ্যে বারগুসি নামের একজন ফাতাহ নেতা, যিনি প্যালেস্টাইন যে অথরিটি, এই প্যালেস্টাইন কর্তৃপক্ষের মন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 2004 সালে। এরপর থেকে তিনি কারাগারে কারাবাস করছেন। তাকেও কিন্তু আসলে মুক্তি দেবার জন্য হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যেই লিস্ট পাঠানো হয়েছিল ইসরায়েলের কাছে, সেই লিস্টে কিন্তু এই মারওয়ান বারগুসির যে নাম সেটি রয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা এই ইসরায়েলের যেই মুক্তির যেই প্রক্রিয়া, এটিতে তাদের নাম সহ অন্যান্য বন্দীদের মুক্তির যে বিষয়টি সেটি তারা কনফার্ম করেছিলেন। কিন্তু ইসরায়েলের কারাগারের যে ইসরায়েলি কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের কিন্তু তারা পরবর্তীতে বারগুসির নাম সেটি কিন্তু বাদ দিয়েছে। এমনটা খবর কিন্তু মিডল ইস্ট আই তারা দিয়েছে, এটি আমরা দেখেছি। এখন পর্যন্ত এই বারগুসি সহ অন্যান্য যারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতা রয়েছেন বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা রয়েছেন, তাদেরকে মুক্তি দেওয়ার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। এবং যে 20 দফা প্রস্তাব, সেই প্রস্তাবে মূলত বলা হয়েছিল যে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে, 7 অক্টোবর কিংবা তারপর থেকে এখন পর্যন্ত যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেই আসলে মুক্তি দেয়া হবে। এর আগে যারা গ্রেপ্তার হয়েছে বা বন্দী করা হয়েছে তাদেরকে মুক্তি দেয়া হবে না, এমনটা কিন্তু বলা হচ্ছিল এই চুক্তি অনুযায়ী। তারপরও হামাসের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এই নেতাদেরকে মুক্তি দিতে হবে, এবং সেটি আমরা এখনও পর্যন্ত আপডেট কোনো তথ্য পাইনি যে তাদেরকে আসলে মুক্তি দেয়া হবে। আমরা আরও কিছু খবর দেখতে চাই। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে আমরা দেখে নিতে চাই যে এখন পর্যন্ত আর কি বিষয় রয়েছে। সবশেষ তথ্য রামাল্লায় পৌঁছেছে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া যে ফিলিস্তিনিরা, সেই বিষয়টি আসলে বড় করে প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি যে ইসরায়েলের যে মন্ত্রিসভা বা ইসরায়েলের যেই সংসদ, সেই সংসদের একজন সদস্য ট্রাম্পের বক্তব্য চলাকালে আসলে তাকে বাধা দিয়েছে, এবং সেই সদস্য এই দাবিতে বাধা দিয়েছে যে তিনি বলছেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত তিনি তাকে বাধা দিয়েছেন। এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট এই বিষয়ে, কারণ
ইসরায়েলের পার্লামেন্টে যখন এই ধরনের দাবি ওঠে সেটি নিশ্চয়ই অনেক বেশি গুরুত্ব বহন করে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যম টানা এই যে গাজার যে পরিস্থিতি সেটি আসলে বিশ্ববাসীকে জানাচ্ছিল, এবং সেখানে ফিলিস্তিনের যে স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি কিন্তু বিশ্ববাসী একাত্মতা পোষণ করেছে। বিশেষ করে সবশেষ জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনেও কিন্তু অধিবেশনের আগে এবং পরে সব কিছু মিলে প্রায় 154টি দেশ এখন পর্যন্ত বা তারও বেশি দেশ আসলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে। এবং সবশেষ যেটি এখানে সবশেষ আমরা দেখলাম যে ইসরায়েলের যে নেসেট, সেই পার্লামেন্টেও কিন্তু আসলে সেই দাবিটি ছড়িয়ে পড়েছে। সবশেষ আমরা সবচেয়ে এই যুদ্ধবিরতি কার্যকর হবার যে মধ্যস্থতা কিংবা আলাপ আলোচনার মধ্যেই কিন্তু একটি বড় ঘটনা ঘটে গেছে, এই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ফ্রিডম ফ্লোটিলা, সমুদ ফ্লোটিলা কোয়ালিশন এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের যে যাত্রা, সেই স্পেন এবং ইতালি থেকে যেই যাত্রা, পরপর দুটি বহর আসলে গাজা অভিমুখে ফিলিস্তিনের যে অবরোধ সেটি ভাঙার জন্য মানবিক সহায়তা নিয়ে তারা যাবার চেষ্টা করেছে। সেই চেষ্টা কিন্তু অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছে ইসরায়েলের উপর একটি চাপ দেওয়ার ক্ষেত্রে। এর আগেও অবশ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন তারা এই ধরনের একটি নৌযাত্রা করেছিল, সেখান থেকেও তাদেরকে আটক করে নিয়ে যায় ইসরায়েলের যে বন্দর, সেই বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও সেই একই ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও এটি আসলে আন্তর্জাতিক ভাবে অনেক বড় একটি চাপ বহন করে ইসরায়েলের উপর। এবং আমরা আরও কিছু খবর দেখতে চাই। সেখানে ট্রাম্পের কোনো বক্তব্য আমরা পেলে আপনাদের জানাতে পারবো। সবশেষ আরও একটি খবর আমরা পাচ্ছি, সেটি হলো যুদ্ধ বন্ধ হয়েছে ঠিক, কিন্তু গাজার মানুষ আসলে এখনও নিরাপদভাবে কিন্তু চলাচল করতে পারছে না। বিশেষ করে তারা তো আশঙ্কাই করছে যে কতটা আসলে নিরাপদ হবে তাদের এই বাড়ি ফেরা। বিশেষ করে বাড়ি বলতে তো আর এখন তাদের কিছু নেই, যা আছে তা আসলে ধ্বংসস্তূপ। তারপরও তারা ফিরছে তাদের বাড়ি ঘরে, সেখানে গিয়ে তারা যেটি পাচ্ছে যে একেবারেই কিছুই নেই আসলে, ধ্বংসাবশেষ ছাড়া। এখন তারা আসলে সেখানে কি খাবে, কিভাবে বাঁচবে, তাদের বাসস্থান কি হবে, সেটি আসলে একেবারেই অনিশ্চিত। যদিও তারা আসলে এই অনিশ্চিত জীবনযাপন করেই আসছে 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ দু বছর হলো তারা আসলে এই অনিশ্চিত জীবনযাপনই করে আসছে। সবশেষ আমরা আন্তর্জাতিক মিডিয়ার খবর থেকে আমরা জানতে পারি যে একটি শিশু আহত হয়েছে আল শিফা হসপিটালে। এই হসপিটালটিও কিন্তু আক্রান্ত হয়েছে ইসরায়েলি বোমায়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার যতগুলো হাসপাতাল রয়েছে এর মধ্যে অন্যতম বড় হসপিটাল আসলে এটি আল শিফা হসপিটাল। এটির পাশে একটি বিস্ফোরণ ঘটেছে ঠিক এই মুহূর্তে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে পাচ্ছি। এখানে ঠিক একজন শিশু নয়, এখানে 3 জন শিশুর কথা বলা হচ্ছে যারা আসলে আহত হয়েছে একটি বিস্ফোরণে। এটা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে খবর দিচ্ছে। আমরা আরও কিছু খবর পড়তে চাই। এখন পর্যন্ত কতজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল সেটির একটি তথ্য পাওয়া যায়। 67,869 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। একই সঙ্গে আহত হয়েছে 1,70,105 জন গাজায়। একই সঙ্গে 7 অক্টোবরের যে হামলা ছিল, সেই হামলায় আমরা 2023 সালের 7 অক্টোবর থেকে 7 অক্টোবরের দিনই আসলে মূলত এই হামলা হয়। এরপর আর বড় কোনো হামলায়
এখন পর্যন্ত যে হতাহত সেটি খুব বেশি করে পাওয়া যায় না। সেই সময়টা থেকে এখন পর্যন্ত যদি হিসেব ধরা হয় তাহলে 1139 জন ইসরায়েলি নিহত হয়েছে এবং 251 জনের মতো বা 250 জনের মতো আসলে বন্দি করা হয়েছিল এবং তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে। সেই মুক্তিটিই মূলত আজকে চলছে। এখন পর্যন্ত ধারণা করা হয় যে 20 জন ফিলিস্তিনি 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত ছিল। সেই জীবিতদেরকেই মূলত আজকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা মারা গেছে তাদের বডিও কিন্তু, তাদের দেহও কিন্তু ফেরত দেওয়া হবে। সেই চুক্তিতে কিন্তু ট্রাম্পের যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে এগুলো পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। আমরা ট্রাম্পের 20 দফা চুক্তির দিকে যদি আমরা একটু তাকাতে চাই, সেখানটাতে কি রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে ট্রাম্প তিনি বলছেন যে গাজাকে আসলে গড়ে তোলা হবে, পুনর্গঠন করা হবে। সেখানে হামাসের যে এখন গাজা নিয়ন্ত্রণ করে হামাস প্রশাসনিকভাবে, সেই হামাসের আসলে নিয়ন্ত্রণ কোনোভাবেই থাকবে না এবং যেই নতুন করে যে অন্তর্বর্তী বা বোর্ড গঠন হবে, সেই বোর্ডের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেই সরকারেও কিন্তু হামাসের কোনো ধরনের প্রভাব থাকবে না, এমনটা তারা পরিষ্কারভাবে সেই চুক্তিতে উল্লেখ করেছে পরিষ্কারভাবে। এবং হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। সেই অস্ত্র সমর্পণ হামাস আদৌ করবে কিনা সেটি পরিষ্কার এখনও ধারণা পাওয়া যায় না। যদি হামাস অস্ত্র ত্যাগ করতে নারাজ হয় কোনোভাবে যদি তারা অস্ত্র সমর্পণ না করে, তাহলে কিন্তু এই যুদ্ধ যে পরিস্থিতি 2 বছর ধরে যে যুদ্ধ ছিল সেটি থামবে কিনা সেটির কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। যদিও ইসরায়েলের প্রতিও কিন্তু তারা আস্থা রাখতে পারছে না, কারণ ইসরায়েলের যে প্রধান টার্গেট সেটি কিন্তু বারবার করে নেতানিয়াহু কিন্তু বলছিলেন যে ইসরায়েলের যে জিম্মিরা রয়েছে তাদেরকে মুক্ত করতে হবে এবং শেষ জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে, এমনটা কিন্তু তিনি বারবার করে বলছিলেন। ইসরায়েলের যদি আমরা বলি যে এখন পর্যন্ত যেই ছবিগুলো আমরা দেখছি, সেই ছবিতে ইসরায়েলি যে সেনাদেরকে উপস্থিতি দেখা যাচ্ছে। মূলত এই জিম্মিদেরকে যাদেরকে মুক্ত করা হচ্ছে তাদেরকে নেবার জন্যই মূলত এই যে তাদের প্রস্তুতি সেটি আমরা দেখছি। একই সঙ্গে আরও একটি প্রস্তুতি আমরা দেখছি যেখানে ফিলিস্তিনি যারা রয়েছেন তারা আসলে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় স্বজনকে গ্রহণ করার জন্য। আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, ইসরায়েলের হাতে যারা জিম্মিরা রয়েছেন, ইসরায়েলের হাতে যারা বন্দিরা রয়েছেন, তারা মূলত একটি বড় অংশ কিন্তু পশ্চিম তীরের, সেই জায়গা থেকে তাদেরকে বিভিন্ন সময় আসলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এমন একটি সময়ের সাক্ষী হলো বিশ্ব যখন ঠিক ট্রাম্পের মধ্যস্থতায় যে প্রস্তাব, সেই প্রস্তাবের মাধ্যমে এখন মুক্তি পাচ্ছে 20 জন ইসরায়েলি জিম্মি মুক্তি পেল। একই সঙ্গে ফিলিস্তিনের যেই প্রায় 2000 বন্দি যারা ইসরায়েলি কারাগারে দিনের পর দিন আসলে সেখানে জীবনযাপন করছেন অবর্ণনীয় কষ্টের মাধ্যমে, তারা আসলে মুক্তি পাচ্ছেন। এটি অনেক বড় একটি অর্জন। গোটা বিশ্বের নজর আসলে এই মুহূর্তটির দিকেই ছিল যে কখন আসলে যুদ্ধ বন্ধ হবে, কখন এই জিম্মিরা মুক্তি পাবে, কখন ফিলিস্তিনি যারা গ্রেপ্তার হয়েছে বা ইসরায়েলের কারাগারে বন্দী আছে তাদেরকে কেমন করে মুক্তি দেওয়া হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ইসরায়েলের যেই আধিপত্য, ইসরায়েলের যেই দখলদারিত্ব, সেটি বন্ধ হবার যে প্রক্রিয়া, সেটির শেষ কোন জায়গায় গিয়ে হবে, এই চুক্তি বা এই বন্দি বিনিময়, এই ট্রাম্পের মধ্যস্থতা আদৌ কি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে কিনা, সেটি মূলত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ইসরায়েলের প্রতি যেই
আস্থা রাখার যে বিষয়টি সেটি কোনোভাবেই কিন্তু আস্থা রাখা যায় না। কারণ সবশেষ যে জাতিসংঘের অধিবেশনেও বিশদভাবে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ফিলিস্তিনি রাষ্ট্রের যেই ধারণা সেটি আসলে কোনো দিন আসলে বাস্তবায়িত হবে না, এমনটি তিনি বলেছেন। একই সঙ্গে পশ্চিম তীরকে দুই ভাগে ভাগ করে ফেলার জন্য একটি পরিকল্পনা এরই মধ্যে তিনি নিয়েছেন। সেখানে বেশ কিছু অঞ্চলে নতুন করে বসতি স্থাপনের জন্য তিনি অনুমোদন করেছেন, তার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এরপর সেখানে কাজও শুরু হবে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যদিও এটি জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের অনেক দেশ আসলে এটির বিরোধিতা করে আসছে যে কেমন করে এটি হতে পারে যে একটি স্বাধীন ভূখণ্ডের দাবি যেখানে লড়াই করছে যুগ যুগ ধরে ফিলিস্তিনিরা, সেই জায়গাটিতে কেমন করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলদারিত্ব চালাতে পারে সেই প্রশ্ন কিন্তু উঠেছে। আমরা এখন পর্যন্ত সবশেষ যেই তথ্য পাচ্ছি সেই তথ্যের এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ২০ জন আটক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। একই সঙ্গে প্রায় ২,০০০ ফিলিস্তিনি আটক বন্দিরা যারা রয়েছেন ইসরায়েলের কারাগারে তাদেরকে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আসলে এখন পর্যন্ত চলছে। অন্যদিকে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় ফিলিস্তিনিরা যাচ্ছে, কারণ তাদের যেই বসত ভিটা সেখানে তাদের যে ফেরার আকুতি সেটি তারা গত ২ বছর ধরেই আমরা আসলে দেখে আসছি। আন্তর্জাতিক গণমাধ্যমে সেটি ব্যাপকভাবে উঠে এসেছে। তারা আসলে একটা তাঁবুতে থাকছিল, তাদের যে জীবনধারা ছিল সেটি পুরোপুরি আসলে পাল্টে গেছে। তাদের এমনভাবে রাখা হয়েছে, ইসরায়েল অবরোধ দিয়ে তাদেরকে খাদ্যে কষ্ট দিয়েছে, পানিতে তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে বোমা মেরে হত্যা করেছে। তারা একটি মুহূর্ত, একটি দিন, একটি সময় আসলে তারা নিরাপদ বোধ করেনি এই গোটা ২ বছর ধরে। সেই যখন মুহূর্তটি এসেছে যে যুদ্ধটি যখন বন্ধ হয়েছে, এমন একটি চুক্তিতে যখন পৌঁছেছে, তখন কিন্তু তারা আশায় বুক বেঁধেছে যে তারা তাদের বাড়িতে ফিরবে, সেখানে তাদের যেই বসত ভিটা, তাদের পৈতৃক ভিটা, সেখানে তারা ফিরবে। যে সেটি কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা ঠিক চুক্তি হবার পরপরই কিন্তু তারা বাঁধ ভাঙা উল্লাস নিয়ে বা আগ্রহ নিয়ে তারা তাদের যে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় ফিরে যাওয়ার যে একটা চেষ্টা আমরা দেখেছি, যে সেখানে আসলে এই ২ বছরে ইসরায়েল এমনভাবে ধ্বংস করেছে গাজার যে ভূখণ্ড, যেই সীমানা, এর মধ্যে এমন কোনো বাড়ি হয়তো আসলে অক্ষত পাওয়া যাবে না যেখানে আসলে ইসরায়েলি বোমার বা আঘাতের চিহ্ন আসলে নেই। এটি আসলে পাওয়া বেশ দুষ্কর। একই সঙ্গে যে পরিমাণ ভবন ধ্বংস করা হয়েছে, গাজার প্রায় ৯০% ভবন কিন্তু ধসিয়ে দিয়েছে ইসরায়েল। এই যে ধস, এটি মানে পুনর্গঠন করতে প্রায় প্রজন্ম থেকে প্রজন্ম লেগে যাবে, এমনটা জাতিসংঘের কর্মকর্তারাই আসলে বলছেন। যেই ভয়াবহতা সেখানে নির্মমতা চালানো হয়েছে সেটি আসলে কোনোভাবেই খুব দ্রুততম সময়ে আসলে রিকভারি করা, রিবিল্ড করা সম্ভব হবে না, এমনটা তারা আসলে বলছেন। আমরা যদি আরও বেশ কিছু তথ্যের দিকে তাকাতে চাই, সেখানটাতে আমরা আরও কিছু তথ্যের দিকে চোখ বোলাতে চাই। সবশেষ খবরের মধ্যে রয়েছে ইসরায়েলি কারাগার থেকে বন্দীরা এরই মধ্যে রামাল্লায় পৌঁছেছে, এটি এখন পর্যন্ত সবশেষ খবর। আর ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এই তথ্যটি দিয়েই এখন পর্যন্ত আমরা আমাদের এই যে সবশেষ খবর সেটি আমরা আসলে দিতে চাই। আমরা শেষ করতে চাই এই খবরটি দিয়েই যে ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দিকে এগোবে, এমনটি প্রত্যাশা আসলে গোটা বিশ্ব রাখছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে, সেটি আসলে
এখন পর্যন্ত প্রত্যাশা যেই 20 দফা প্রস্তাব এটি নিয়ে আরও বড় আকারে আলাপ হবে, আলোচনা হবে। দ্বিতীয় ধাপ কী হবে, তৃতীয় ধাপ কী হবে সেটি বলা আছে চুক্তিতে। এরপরও কিছু বিষয়ে আলাপ আলোচনা এখনও চলছে। কেমন করে গাজা গড়ে উঠবে, কেমন করে সেখানকার বসতি নির্মাণ করা হবে, কিভাবে সরকার ব্যবস্থা গড়ে উঠবে, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা সেখানে গড়ে উঠবে, সেটি আমরা আসলে সেই চুক্তির মধ্যে পাই। এরপরও এই বিষয়গুলো নিয়ে আসলে আলাপ করা হচ্ছে। সবশেষ যে মিশরের যেই শার্ম আল শেখে যে বৈঠকটি বা আন্তর্জাতিক সম্মেলনটি হচ্ছে ট্রাম্প এবং আবদেল ফাত্তাহ আল সিসির যৌথ সভাপতিত্বে, সেই জায়গাটিতেও মূলত এই ফিলিস্তিন ইস্যুতেই মূলত যুদ্ধবিরতি পুরোপুরি কেমন করে কার্যকর করা যায় সেই বিষয়টি উঠে আসবে, এমনটা আমরা ধারণা করতে পারি এবং আন্তর্জাতিক খবর, গণমাধ্যমের খবরে এমনটাই কিন্তু উঠে আসছে। আমরা সবশেষ খবর দিয়েই আজকের এই লাইভ শেষ করতে চাই। আমরা সবশেষ ফিলিস্তিনের যে বন্দিরা তারা মুক্তি পাচ্ছে, অন্যদিকে হামাসের যেই 20 জন জিম্মি ছিল হামাসের হাতে তাদেরকে এরই মধ্যে মুক্তি দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়াটি এরই মধ্যে চলছে এবং দুই ভূখণ্ডের মানুষজন আসলে অধীর আগ্রহে রয়েছেন যে তাদের যেই প্রিয় স্বজন তাদের কাছে ফিরবে, সেই মুহূর্তটির জন্যই মূলত তারা অপেক্ষা করছে।